খোলা আকাশ চিন্তা একরাশ আমরা আপনাদের সামনে রাখলাম। ঠিক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 11ই এপ্রিল ঠিক কি বক্তব্য রেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে 22শে এপ্রিল দীর্ঘ 10 দিনের একটি গ্যাপ এবং তারপরে 11 দিনের মাথায় তার বক্তব্যের ঠিক কোন জায়গায় পরিবর্তন এসেছে। আমি আবারও প্যানেল ডিসকাশনে আসবো। আমি যে কথা দিয়ে বলছিলাম সত্যতা তোমাকেই বলছিলাম যে একটি বললাম না, যেটি ফাঁক ফোকর রেখেছেন তিনি বলছিলেন এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা তাদের প্রকাশ করতে কোনো দ্বিধা নেই, কোনো অসুবিধে নেই যদি আইনি জটিলতা না থাকে। অর্থাৎ এক্ষেত্রেও 22শে এপ্রিল তিনি যখন তিনি বললেন আইনি জটিলতা থাকার জন্য যোগ্য এবং অযোগ্যদের তালিকা তিনি প্রকাশ করতে পারবেন না। অর্থাৎ তিনি আগে থেকেই ভেবে রেখেছিলেন যে কি বলতে হবে 22 তারিখে। সত্যজিৎ একদমই তাই। দেখো, সুপ্রিম কোর্টের অর্ডার, আবার বলবো যে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, তো বিষয়টা কিন্তু আইনি বিষয় বা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই করতে পারতে, কিন্তু উল্টে দেখা গেলো এই জিনিসটা নিয়ে কোথাও খেলা করা হলো। অর্থাৎ শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক, সুকান্তবাবু বলছিলেন যে তাদের দেওয়ালে পিঠ ঠেকেছে, সত্যি তাই। তো এইখানে আন্দোলনটা যে এরকম করা হবে তা কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছিলেন, এবং সেই কারণে তার যে এর আগের দিন 11 তারিখে যেটা তুমি দেখালে যে ব্রাত্য বসুর যে বক্তব্য, যে তা প্রকাশ করা হবে তালিকা, এবং আজকে সেই ফাঁক ফোকরেই বলা যে না, সুপ্রিম কোর্টের নির্দেশে করা যাবে না। এর প্রশ্ন যে তালিকাটা ব্রাত্য বসুরা খুব ভালো করেই জানেন যে আজকে যে দুর্নীতি যেটা সামনে এসছে, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়ে 26,000 চাকরি বাতিল হয়েছে সেটা কিন্তু 2016 সালের, এবং ব্রাত্য বসুরা বা এই সরকার খুব ভালো করেই জানে যে দুর্নীতিটা শুধুমাত্র 2016 সালে নয়, বা শুধুমাত্র এসএসসি নয়, এই দুর্নীতিটা কিন্তু আরও অনেকটা বেশি হয়েছে, প্রাথমিক শিক্ষা রয়েছে বা আরও বিভিন্ন বছর রয়েছে। সুতরাং এইখানে দাঁড়িয়ে যদি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়, তাহলে একদিকে বলা যায় যে যারা অযোগ্য তাকে চিহ্নিত করা হবে, প্রথম 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আরও বিভিন্ন ক্ষেত্রে, যে প্রাইমারি বলো বা অন্যান্য বছর এসএসসির ক্ষেত্রে হলো, যেখানে অযোগ্যরা রয়েছে তাদের মধ্যে তো একটা আশঙ্কা তৈরি হয়ে যাবে, তাদেরও হয়তো নাম সামনে চলে আসতে পারে। তো একটা কিন্তু অস্থিরতা তৈরি হতে পারে 2 নম্বর। তৃতীয় হচ্ছে যেটা হবে, তো এবার যাদের অযোগ্য চিহ্নিত করা হবে এবং তারা যে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তাদের তো স্পষ্ট, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তদন্তের আওতায় হয়তো আসলেও আসতে পারে। জটিলতা কিন্তু অনেক, এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে ব্রাত্য বসুর বলা যেতে পারে যে আইনি জটিলতা কথাটা সামনে তুলে ধরলেন, যে আইনি জটিলতা যেন প্রকাশ হয়েছে, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা এই যে দুর্নীতি, এই দুর্নীতি যে আরও কতটা গভীরে রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার জন্যই ব্রাত্য বসু আজকে এই আইনের কথাটাই বললেন বলে আমার অন্তত মনে হচ্ছে। সুতরাং তুমি যখন বলছো দুর্নীতির কথা, তখন আমরা যখন প্রশ্ন করছিলাম তৃণমূল সমর্থককে, অনিন্দ্য সিনহা রায় তিনি জুড়েছিলেন আমাদের সঙ্গে, কিন্তু কোনো কারণে তিনি এখন আর থাকতে পারছেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাকে যখন আমরা প্রশ্ন করছি তখন তিনি অকপট বলে দিচ্ছেন দুর্নীতি কিছু হয়নি। শুধু তাই নয়, তিনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের এগেনস্টে আমি যে কথাটা বলছি, অর্থাৎ যে প্রশ্নটা আমি করেছিলাম যে দোষ পার্থর আর যাবতীয় খেসারত দিতে হচ্ছে সরাসরি ব্রাত্যকে, এই প্রশ্নটিতে তিনি একেবারেই সন্তুষ্ট ছিলেন না। তিনি বলছেন যে কেন পার্থ চট্টোপাধ্যায় সম্বন্ধে আমি এরকম বলছি। অর্থাৎ সে জায়গায় আজ শব্দের কাটাকাটিতে আমার দুটো প্রশ্ন রয়েছে, রাখবো আপনাদের সামনে। দেখুন, ডিআইয়ের কাছে তালিকা পাঠাতে পারলে চাকরিহারাদের কাছে কেন নয়? প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ ব্যক্তিগত কারণ নাকি প্রাতিষ্ঠানিক অভিসন্ধি? আমি ঠিক এই প্রশ্ন নিয়ে সরাসরি চলে যাব রুবিদির কাছে। রুবিদি, প্রাতিষ্ঠানিক অভিসন্ধি? একদম, এটা নিয়ে কোনো ডাউট আছে? দেখুন, আজকে যোগ্য অযোগ্য তালিকা যদি প্রথমেই ঘোষণা করে দিত, তাহলে তো এই সমস্যাই হতো না। এখন তো ঘুরিয়ে ফিরিয়ে অন্য খেলা খেলছে। আমি আপনার চ্যানেলেই বোধহয় বলেছিলাম যে কিছুদিন বাদেই দেখবেন ওনারা সুপ্রিম কোর্টের কথাটাই মান্যতা দেবে, এবং এসে এই কথাই বলবে যে সুপ্রিম কোর্ট করতে দিচ্ছে না। আমি আপনার চ্যানেলেই বলেছিলাম, কোনো একটা শোতে বলেছিলাম, কোন দিনের এক্স্যাক্টলি মনে নেই। তো আজকেও গিয়ে সেটাই গিয়ে দাঁড়াচ্ছে। আপনারা দেখুন কিভাবে কেসটা করছে। এই যে বলতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করছে, রিভিউ পিটিশন করে সময় নষ্ট করা। এবং সময় নষ্টটা কেন করতে চাইছে দেখুন, এই যদি আজকে সময়টা নষ্ট করে, তাহলে যাদের থেকে টাকা নিয়েছে, যাদের থেকে ঘুষ নিয়েছে, তাদের নেতা মন্ত্রীরা, তাদের নামগুলো সামনে আসবে না। তারা তাদের বাড়িতে গিয়ে হামলা করবে না, সমস্যা ক্রিয়েট করবে না, এবং তাদের নামটা জনগণের কাছে আসবে না। তাদেরকে প্রতিশ্রুতি, কোথাও একটা এখানেও একটা ভাওতা প্রতিশ্রুতি দিয়ে সময় নষ্ট করছে। এটাই আপনাকে বুঝতে হবে। এভাবেই চালাতে চাইছে 2026 অব্দি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ষড়যন্ত্র, এরা যেহেতু যথেষ্ট শিক্ষিত লোক, এরা বুঝতে পারছে। এবং তুমি জানো অঞ্জন, এদেরকে কিভাবে টর্চার করা হয়েছে গতকাল এদেরকে একটা ওয়াশরুমের ব্যবস্থা অব্দি করে দেওয়া হয়নি, এবং শৌচালয়, যেটা সরকারি শৌচালয় থাকে, সেখানে তালা দিয়ে রাখা হয়েছে, এবং একটু জলের ব্যবস্থা অব্দি করে।
এভাবে তাদের উপর সেক্ষেত্রে অত্যাচার রুবিদি করছে। এর সরাসরি আগেও শিক্ষামন্ত্রী দেখেছি ব্রাত্য এদেরকে বসু আজ লাথি যখন মেরেছে। সাংবাদিক বৈঠক করছেন তখন তিনি বলছেন যে যারা এসএসসি ভবনের ভেতরে ছিলেন তাদেরকেও নাকি সেরকম ভাবে খাওয়ার এবং জল খাওয়ারের কোনো ব্যবস্থা করা হয়নি, অর্থাৎ তারাও সাফার করছেন, উল্টে তাদের এরকম বয়ান রয়েছে। দেখুন, তারা যে সাফারটা করছে তাদের থেকে এদের সাফারটা অনেক বেশি। তাদেরকে তো জোর করে সরকার আটকাচ্ছে তালিকা ঘোষণা না করতে দেওয়ার জন্য, আর এরা যোগ্য হয়ে রাস্তায়। আজকে যদি সরকার যদি যোগ্য অযোগ্য তালিকাটা যদি ঘোষণা করে দিত, তাহলে কি এরা আজকে রাস্তায় থাকতো? তাহলে এরা তো বিদ্যালয়ে থাকতো। তাহলে আজকে হয়তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ার জন্য আরো এক ধাপ এগিয়ে যেত। আজকে তো এদেরকে রাস্তায় থাকতে হতো না। আজকে রাস্তায় থাকতে হচ্ছে এই সরকারের দুর্নীতির জন্য, এই এসএসসির দুর্নীতির জন্য। তাই সরকার এখন নানা রকম অজুহাত দিচ্ছে, এটা সম্পূর্ণ অজুহাত, এবং বিভিন্ন ভাবে প্রতিশ্রুতি দিয়ে বিষয়টাকে অন্য জায়গায় ঘোরানোর চেষ্টা করছে। এবং এটাই ইন্টারেস্টিং ব্যাপার যে বারবার করে ওরা এটা ওটাই। নেতাজি ইন্ডোরের কেসটাও আমরা দেখেছি, আমি আপনার চ্যানেলেও বোধহয় বলেছিলাম, নেতাজি ইন্ডোরে সবটা ভাওতাবাজি, সবটা শুধু প্রতিশ্রুতি দিয়ে নাটক চলছে, এবং সেই নাটক মানে পরবর্তীকালে ধরাও পড়েছে। এবং তারপরে সেটা ধরাও পড়েছে যে তাদেরই লোকদেরকে তারা ওখানে ঢুকিয়েছিল, এবং যারা অ্যাকচুয়ালি যোগ্য অযোগ্য এই যারা চাকরিহারা তাদের ম্যাক্সিমাম লোক ওখানে ঢুকতেই পারেনি নেতাজি ইন্ডোরে। মানে কতটা প্রাতিষ্ঠানিক ভাবে এখনো অব্দি নাটকটা চালিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এর 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 ইম্প্যাক্ট কোথায় গিয়ে পড়বে জানেন তো? আগামী প্রজন্ম, ভবিষ্যতে বাচ্চাগুলোর। এই বাচ্চাগুলো শিক্ষক পাচ্ছে না। এমনিতেই আমরা জানি কত স্কুল বন্ধ হয়ে গেছে, সরকারি প্রায় 10,000 স্কুল বন্ধ হয়ে গেছে, প্রায় 6,000 কত স্কুলে এখনো অব্দি মানে পড়ুয়া নেই। সরকারি স্কুলের প্রতি মানুষের ভরসা নেই, পড়ুয়া নেই। 3,000 কত স্কুলে একজন করে মাত্র শিক্ষক। তাহলে আপনারা ভাবুন, এমনিতেই সরকারি স্কুলগুলোর কি করুণ দশা, তার উপর মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতি। আমি একদম বলবো এই সরকারের দুর্নীতি। এবং শুধু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাথে জড়িত কিছু মন্ত্রীরা নয়, এর সাথে আরো ছোটখাটো অনেকেই রয়েছে যারা এই সব দালালি করেছে একটা সময়। আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আমার চিন্তাটা অন্য জায়গায়। তাহলেও গতকাল আমরা যে ছবিটা দেখেছিলাম যেখানে কার্যত এসএসসি ভবনের সামনে সেই সব চাকরিয়ালা শিক্ষকদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি আবারও তৈরি হয়েছিল পুলিশদের। আমরা দেখেছি কসবা আমাদের অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা, যেখানে লাঠি পেটা হয়েছে, লাঠি খেতে হয়েছে সেই সব নিরস্ত্র চাকরিহারাদের। এই ছবি কোনোদিনও ভোলার নয়, বিরল ছবি বাংলার বুকে, যে নিরস্ত্র চাকরিহারারা মার খাচ্ছেন, তাও আবার পুলিশদের হাতে, যে পুলিশ একসময় কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনাটা করেছিলেন। আমি বলছি এই ছবি যদি বারংবার ধরা পড়তে থাকে, দিনের পর দিন যদি ধরা পড়তে থাকে, আজ সরাসরি সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও বললেন যে আমরা কোনো কড়া পদক্ষেপ নিচ্ছি না, নিতে চাই না, সদ্ভাব রয়েছে আমাদের। এটা কি কোনো থ্রেট সেই সব চাকরিহারাদের ক্ষেত্রে? 26শে বিধানসভা নির্বাচনের আগে যে কোনো হার্ড স্টেপ নিতে তারা তৈরি রয়েছে, কি বলবেন? অঞ্জন, যেটা শুনতে পাচ্ছ? হ্যাঁ, স্পষ্ট বলুন। দেখো, মূল বিষয়টা হলো যে একটু আগে যে তুমি প্রশ্নটা করেছিলে না, যে এসএসসি ভবনে সিদ্ধার্থ মজুমদার থেকে শুরু করে তারা অভুক্ত রয়েছেন, এটা ভুল কথা। পরীক্ষার্থীরা কিন্তু তাদের তরমুজ দিয়েছেন, ওআরএস এর ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন। সুতরাং এতটুকু মানবিকতা তাদের রয়েছে স্যার, বলুন। হ্যাঁ, আমি সেটাই বলছি যে এটা যে প্রশাসন বারবার বলছে, তুমি ব্রাত্য বসুর কথা শোনালে। ব্রাত্য বসু যে কথাটা বলতে গেছেন যে 17,000-এর উপরে মধ্যশিক্ষা পর্ষদ একটা হলফনামা দিয়েছে। এবং আরেকটা মজা যে জায়গাটায় ইয়ে করেছে সেটা হচ্ছে, তুমি দেখবে এই 17,000 ছাড়া তিনি বলছেন পাবলিক ডোমেনে যারা যারা অযোগ্য তাদের লিস্ট রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, তিনি যদি এত কিছুই জানেন তাহলে বাক কমিটি যখন রিপোর্ট দিয়েছিল, বাক কমিটি তো চূড়ান্ত হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রিপোর্টটা যদি দেখো যে কি জোচ্চুরি, কি চুরি হয়েছে তার প্রমাণ বাক কমিটি রিপোর্ট। একটু আগে আমার কো প্যানেলিস্ট বলছিলেন যে শুধুমাত্র কিন্তু এসএসসির দুর্নীতি না, প্রাইমারি থেকে শুরু করে সব কিছুতে আজকে যাদেরকে পুলিশ মারছে না, পুলিশের ব্যাপারটা কি হয়েছে জানো? পুলিশ তো ঠুটো জগন্নাথ, পুলিশ তো বারবার প্রশাসনের কথায় চলে। এই পুলিশদের কিন্তু প্রশ্ন করা উচিত, যে তুমি যে প্রশ্নটা করলে যে আপনাদের বাড়িতে যারা আপনার ছেলে মেয়ে রয়েছে তাদের কে পড়ান? আমি দেখছি তারা লাথি মারছে। এবং একজন বিধাননগর থানার একজন এসে বলেছেন রাতে, আমরা কিন্তু একটা পর্যায়ে অবধি দেখবো। এরা কি কোনো মারপিট করছে? এরা কি কোনো রকম মানে আক্রমণ করছে কাউকে? তার মানে তুমি শিক্ষককে সম্মান যারা দিতে জানে না, সেই পুলিশ প্রশাসনকেও ধিক্কার।
কারণ তাদেরকে চুরি পরা উচিত, তাছাড়া আমি কিচ্ছু বলতে চাই, তাদের চুরি পরে বসে থাকা উচিত। কোনো একজন বিবেকবান মানুষ যদি না থাকে তার মধ্যে, সে কি হে পুলিশ, যে প্রশাসন, যে মধ্যশিক্ষা পর্ষদ, যে তোমার এসএসসি বোর্ড, এই যে যারা আজকে বসে আছে তাদের জন্য দায়ী। 17,000 মেনে নিলাম, কিন্তু বাকিরা অযোগ্যরাও তো স্কুলে যাবে বা যোগ্যরাও স্কুলে যাবে। এই মাপকাঠিটা যদি আপনাদের কাছে থাকে, আপনারা ডিআই অফিসে পাঠাতে পারছেন, আপনারা পাবলিক ডোমেনে দিন না। আপনারা সেই যে যারা আরটিআই করেছিল তখন যদি ওএমআর শিটটা দিতে পারেন, এখন দিতে কুণ্ঠাবোধ করছেন কেন? তার মানে পুরো শিক্ষা ব্যবস্থাকে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে, পুরো ক্যান্সার হয়ে গেছে। এটা থেকে বেরিয়ে আসার একটাই জায়গা, বাক কমিটি যেভাবে বলেছিল, বা পরবর্তীকালে পুরো খোল লালচে বদলাতে হবে, যেটা সম্ভব নয়। কারণ তুমি যদি ওই যে বললাম, যদি এটা হয় যে সব বেরিয়ে আসে, মানে যদি এই ওএমআর শিটকে আনতে হয়, মানে চেষ্টা করছে কিরকম জানো, এটা সেফটি ভালভের কাজ করছে। সুপ্রিম কোর্টের রায়টা ওদের কাছে সেফটি ভালভ, যেমন অ্যালান অক্টাভিয়াম হিউম কংগ্রেস তৈরি করেছিলেন সেফটি ভালভের জন্য, মানে তারা চাইছেন এটাকে মানে করে সামনে রেখে তারা বাঁচার জন্য। কারণ যদি একবার ওএমআর শিট বেরিয়ে যায় অঞ্জন, আমি বলতে পারি যে কে কে যে জেলে যাবে, কে কে যাবে না, তার ইয়াত্তা নেই, এবং কোথায় একদম শিকড়টা উপরে পড়ে যাবে। তাই সেই কারণে চাপা দিয়ে এই যে দেখো, এই মানুষ, এই যে শিক্ষকরা মার খাচ্ছে, আরজি করে যেরকম ভাবে পুরো আন্দোলনটা দমে গিয়েছিল, এই আন্দোলন দমানোর চেষ্টা ওনারা করবেন নিশ্চিতভাবে। সেখান থেকে সাবধান থাকতে হবে, এটা আমি বলতে চাই যারা আজকে রাস্তায় বসে আছে। ঠিক, যারা এই মুহূর্তে আমাদের শো দেখছেন, অন্তত যারা চাকরিহারারা এই মুহূর্তে শোটা দেখছেন, তারা হয়তো ভাবছেন যে কেন আমরা এত বিস্তারিত আলোচনা করছি। বিশ্বাস করুন, আমরা ভুলতে দেব না। সুকান্তবাবু যেটা বলছেন যে আমরা ভুলতে চাইও না, মাথায় রাখতে হবে। তার কারণ সাধারণভাবে আরজিকর ইস্যুও কিন্তু আমরা ভুলিনি, দিনের পর দিন তুলে যাব, এবং এক্ষেত্রেও চাকরিহারাদের হয়ে কথা আমরা বলতেই থাকবো। আমি আবারও রিপিট করছি, যোগ্য চাকরিহারা, অযোগ্যদের জন্য বিন্দুমাত্র কোনো তাপ উত্তাপ আমাদের নেই, অনুতপ্ত বোধ আমাদের নেই। যদি অযোগ্যদের চাকরি গিয়ে থাকে, বেশ হয়েছে। আমি আবারও বলছি, দর্থহীন ভাষায় বলছি, যদি অযোগ্যদের চাকরি গিয়ে থাকে, বেশ হয়েছে, কিন্তু যোগ্যদের চাকরিটা ফিরে পাক, এ দাবি বারংবার আমরা জানিয়ে যাব শব্দের কাটাকাটি অনুষ্ঠান থেকে। কিন্তু একেবারে অন্তিম লগ্নের দিকে আমরা পৌঁছচ্ছি, কিন্তু তার আগে একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে রাখছি। তার কারণ এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদের সামনে রাখছি। দেখুন, আচমকা চাকরি হারার পর থেকে কেটেছে বহু নির্ঘুম রাত। যোগ্যতার ভিত্তিতে পাওয়া শিক্ষকতার চাকরিতে হঠাৎই অনিশ্চয়তা। কারা যোগ্য, কারাই বা অযোগ্য, তালিকা প্রকাশ করে পৃথকীকরণের ভরসা দিয়েছিল এসএসসি। তার দিনও ধার্য করা হয়েছিল, কিন্তু শুধু মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতিতে কাজ হলো না। তা আরও একবার প্রমাণিত হয়েছে সোমবার। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও যোগ্য অযোগ্যর কোনো তালিকাই প্রকাশিত হয়নি। কথা দিয়ে কথা না রাখায় এসএসসি আর মধ্যশিক্ষা পর্ষদ ভবনের সামনে রাতভর ধর্নায় বসে রইলেন যোগ্য শিক্ষকরা। ভুখা পেটে সকালেও চলছে একরোখা প্রতিবাদ। চেয়ারম্যানের সাথে দেখা করতে কিছু আমাদের যোগ্য চাকরিহারারা গিয়েছিল, আলোচনায় কিচ্ছু উঠে আসেনি। তিনি বললেন যে 9-10-এর 3টে ফেজ, 11-12-এর 2টো ফেজ কাউন্সিলিং যাদের হয়েছে তাদের যোগ্য অযোগ্যের তালিকা দেবেন। আমরা কেন মানব? আমাদের পরিষ্কার বক্তব্য, এসএসসি 2016 প্যানেলে যারা নিয়োগ হয়েছে তাদের মধ্যে কারা যোগ্য, কারা অযোগ্য, সেই লিস্ট প্রকাশ করে সার্টিফাই করে দিন। যে মিরর ইমেজের কপি রয়েছে 22 লক্ষ প্লাস, সেই মিরর ইমেজের কপি মুখ্যমন্ত্রীর কালীঘাটের যে খাট আছে সেই খাটের তলায় রাখা আছে, সেই মিরর কপি পাবলিক ডোমেনে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দিন। যারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে তাদের টার্মিনেশন করুন, এটাই পরিষ্কার বক্তব্য, আর কোনো বক্তব্য নেই। এই দাবি না মিটলে এই অবস্থান, এই আন্দোলন কোনো অবস্থায় কোনো মতে আমরা ছেড়ে যাব না। রাতভর দফায় দফায় উত্তাল হয়েছে করুণাময়ী চত্বর। রাত গভীর হতেই উত্তাল পরিস্থিতি। চাকরিহারা মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি। প্রত্যেকটি ছবি আপনাদের সামনে রেখেছি এবং গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদের সামনে রাখলাম, যেখানে চাকরিহারারা স্বয়ং বলছেন
এই রাজ্যের সরকার ইচ্ছে করে প্যানেল প্রকাশ করতে পারেনি এবং তারা নিজেরা বলছে এ সরকার নিপাত যাক, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছেন তারা। চিন্তা করে দেখুন, তারা কোনো বিরোধী শিবির নয়, তাদের হাতে কোনো ঝান্ডা নেই, তাদের রং কোনো গেরুয়াও নয়, লালও নয়, তারা কংগ্রেসের পক্ষ থেকেও নয়, তারা সাধারণ মানুষ, চাকরিহারা, যোগ্য চাকরিহারা। তারা বলছেন মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলছেন তারা। শুধু তাই নয়, তারা সরাসরি বলছেন রাজ্য সরকার ইচ্ছে করে প্যানেল প্রকাশ করেনি। জানি না কোন দিকে যাচ্ছে। আমি একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি। আপনাদের তিনজনকেই 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমেই সুযোগ দেবো রবিদিকে। রবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমি যেটা বলতে চাইছি, চাকরি কিন্তু কারণ নেই। এই 26,000 প্রায় লোক যারা রয়েছে, যারা চাকরিহারা শিক্ষক, কারোর চাকরি নেই। ডিসেম্বর অবধি যে চাকরিটার কথা বলা হচ্ছে, এটা কন্ডিশন আছে। নবম, দশম, একাদশ এবং দ্বাদশ, এই যে যারা চাকরি করবে তারা শুধু 31 তারিখ অবধি চাকরিটা করতে পারে। তার মধ্যে কিন্তু সমস্ত প্রক্রিয়া কিন্তু শেষ করতে হবে এই সরকারকে। মানে আপনি বুঝতে পারছেন, সমস্ত প্রক্রিয়া মানে পুরো তাদেরকে নতুন যারা পরীক্ষা দেবে, চাকরি কারা পাশ করেছে না করেছে, তাদেরকে আবার স্কুলে সমস্ত কিছু প্রক্রিয়া শেষ করতে হবে। সুতরাং চাকরি কিন্তু কারোর বহাল নেই। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু যেটা করছে, সেটা শুধুমাত্র সময় নষ্ট করছে, যাতে আপনাদের আন্দোলনটা আপনারা তুলে নিন এবং আপনারা নতুন ভাবে আবার প্রক্রিয়া বা পরীক্ষা দিতে প্রস্তুত হন। সেই জন্যই কিন্তু চাইছি। আমি জানি না আপনারা আবার কি করবেন না করবেন, সেটা যদিও আপনাদের বিষয়, কিন্তু আপনাদের এই আন্দোলনে আমরা আছি, আগামী দিনেও থাকবো এবং যতদিন আপনারা এই আন্দোলন চালাতে চান আমরা থাকবো, সাধারণ মানুষ হিসেবে থাকবো। কোনো পতাকা লাগবে না, কোনো পার্টির কিছু লাগবে না। আমরা নর্মালি সাধারণ মানুষ হিসেবে শিক্ষক শিক্ষিকাদের পাশে আমরা থাকবো, যারা যোগ্য রয়েছে। আমরা চাই যারা যোগ্য অযোগ্য তাদের লিস্টটা ঘোষণা হোক, কারণ যারা অযোগ্য তারা, আমরা জানি না যে তারা কতদিন ধরে পড়িয়েছে এবং তারা কি পড়িয়েছে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে কতটা তারা নষ্ট করেছে, কতটা তারা শেষ করে ফেলেছে। সাথে সাথে যেমন শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, আগামী প্রজন্মের ভবিষ্যৎও কিন্তু নষ্ট হচ্ছে। সুতরাং আমরা চাইবো যে যোগ্য অযোগ্য তালিকাটা ঘোষণা হোক যত তাড়াতাড়ি সম্ভব। এটা বলবো, এই সরকারের কাছে আছে, এই এসএসসির কাছে কিন্তু আছে আপনাদের মিরর ইমপ্রেস। আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসেন। নবান্নর ফুল ফর্ম হচ্ছে, নবান্নকে যদি আমরা একটু ভাঙি তাহলে নতুন অন্ন, অন্তত অন্নের কথা বলা হয়। সে জায়গায় এসব চাকরিহারারা খালি থালা হাতে বসে রয়েছেন, অন্ন নেই, তাদের বাড়িতে খাবারটা জুটছে কিনা সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। সেই নবান্ন তাকাবে না? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখো, মানে মুখ্যমন্ত্রীকে মানবিক মুখ্যমন্ত্রীর মুখ, আবার নিজের মেয়েকে চায়, বিভিন্ন স্লোগানে কিন্তু ভরে যেত এই মানে পশ্চিমবঙ্গের আকাশ বাতাস। কিন্তু আজকে যখন দেখতে পাচ্ছ যে বারে বারে ডাক্তাররা, তারপর শিক্ষকেরা, তারা রাস্তায় যখন বিনিদ্র রাত্রি যাপন করে, তাদের কাছে কিন্তু এখন কিন্তু প্রশ্ন জাগে, এই প্রশাসন কি আদৌ জেগে আছে না ঘুমিয়ে রয়েছে। এবং যেটা চলছে প্রশাসনের নির্লজ্জতা, এবং এই প্রশাসনের নির্লজ্জতার ফলে আজকে আমরা শিক্ষামন্ত্রীকে বলতে শুনি যে না না কোনো সমস্যা নেই, এটা তো যেহেতু রিভিউ পিটিশনে যেন কোনো সমস্যা না হয় সে কারণে করা হচ্ছে। তার মানে কোনোভাবে যদি তাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া যায় তাহলে তার কোনো কেল্লা ফতে আবার 26-এ নতুন ভাবে জেগে উঠবে, নতুন ভাবে ব্যালট বক্স বা ইভিএম এ ভোট পড়বে, তাতে বিভিন্ন ভান্ডারে টাকা দেওয়া হবে। কিন্তু এই শিক্ষক, তাদের মেরুদণ্ড, তাদের যে ক্ষমতা, সেটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তারা কোথায় যাবে 31শে ডিসেম্বর পরে কিন্তু তারা জানে না। সুতরাং এটা কিন্তু দুর্বিষহ একটা মানে বিষয় আমাদের জীবনে, একটা মানে তমসাচ্ছন্ন রাত। এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সময় উত্তর দেবে। আমি একেবারে অন্তিম নম্বরে রয়েছে, আমি সত্যজিৎদার কাছে যাবো। সত্যজিৎদা, আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করাকালীন অবস্থাতে একটি কথা বলছিলেন যে বিক্ষোভ হোক, প্রতিবাদ হোক, কিন্তু এমন যেন না হয় যে হিংসার পরিস্থিতি সৃষ্টি হয় কিংবা তারা রিভিউ পিটিশন করতে না পারেন, এবং মাধ্যমিকের খাতা দেখার কাজ চলছে। আমি বলছি, রুবিদির ভাষা প্রয়োগ করেই বলছি, কিছু অযোগ্য শিক্ষকও তো এতদিন ধরে নিশ্চয়ই মাধ্যমিকের খাতাটা দেখেছেন, এতদিন ধরে কিছু অযোগ্য টিচাররা তো কিছু স্টুডেন্টস বের করেছেন। তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? তারা সত্যি এ ফর অ্যাপেলটা সঠিকভাবে বানান করতে পারছেন তো? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখো, একদমই তাই। তোমাকে প্রথমে বলে রাখবো যে রাজ্য সরকার যে অবস্থায় পড়েছে, যে সামনে খায় পিছনে কুয়া, অর্থাৎ যে কোনো কিছু, যে প্যানেলের প্রকাশের ক্ষেত্রে প্রকাশ করলে একটা সমস্যা বা না করলেও সমস্যা,
খেলাটা যেটা চলছে, আমি যদি বলি যে রাজ্য সরকারের যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে, তুমি শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, অর্থমন্ত্রক বলো, প্রত্যেকটা পদক্ষেপের ক্ষেত্রে কিন্তু বারবার মুখ্যমন্ত্রী সামনে আসতেন এবং তিনি সাংবাদিক সম্মেলন করছেন, কিন্তু এই বিষয়টা বিশেষ করে সুপ্রিম কোর্টের যে নির্দেশের পর চাকরি হারানোর পরেই কিন্তু বারবার ব্রাত্য বসু আসছেন সাংবাদিক বৈঠক করতে। এবার প্রশ্ন হচ্ছে ব্রাত্য বসু বারবার কেন, তাই কি ব্যবহার করা হচ্ছে, না তিনি কোথাও কোথাও সুপ্রিম কোর্টের এই নির্দেশটাকে নিয়ে একটা বলা যায় মানুষ লোক দেখানোর মতো চলছে, যে হয়তো শিক্ষকরা খুশি হয়ে যাবেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত যে নির্দেশটা আছে সেটাতে হয়তো কিছু মানুষ খুশি হয়ে যাবেন, এটা দেখানোর চেষ্টা। কিন্তু যেটা তুমি বললে যে সত্যি তাই, যে পরীক্ষার মাধ্যমিক উচ্চমাধ্যমিক খাতা দেখছিলেন কিন্তু অযোগ্যরাও দেখছিলেন, তো সত্যি তাই সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে অযোগ্যদের কোনো যোগ্যতা নেই, এই অন্তত বা তাদের যে চাকরিটা গেছে বা যাওয়াটাই উচিত। এমনকি এসএসসি বলো বা রাজ্য সরকার বা আমরা যদি তাদের এই বিশেষ করে যোগ্য অযোগ্য তালিকা অবিলম্বে বের করলেও কী হবে যায় না, কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া যেটা সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে যে 31শে ডিসেম্বরের আগেই অন্তত যোগ্যদের সঠিক জায়গাটা খুব প্রয়োজন, বিশেষ করে রাজ্যের শিক্ষার হালটা ফেরানোর জন্য, অযোগ্যদের নয়, অন্তত স্কুলের ক্ষেত্রে। একেবারে অন্তিম নম্বরে ছিলাম। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ ট্রাই টিভি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে আসবার জন্য। অনিন্দবাবু আমাদের সঙ্গে ছিলেন, তাকেও ধন্যবাদ। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো, দেখুন একরাশ চিন্তা যেমন সেই সব চাকরিহারাদের রয়েছে, একরাশ গ্লানি এবং চিন্তা নিয়ে আজকে শব্দের কাটাকাটি অনুষ্ঠানও আমাকে শেষ করতে হবে না। আজ শব্দের তীরে কোনো ইস্যু জব্দ নয়, আজ সরাসরি জব্দ হয়ে রয়েছে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা। শিক্ষার হাল আজ বেহাল হয়ে পড়ে রয়েছে, প্রত্যেকটি স্কুলের দিকে আর তাকানো যাচ্ছে না। তার কারণ সেই সব ছাত্রছাত্রীরা যারা কার্যত পরবর্তীকালে ওই আবারও প্রথম থেকে যেটা শুরু করেছিলাম, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, শিক্ষক হতে হয়তো আবারও একই রকমভাবে ভয় পাবেন। তার কারণ তারা হয়তো বুঝতে পারবেন তারা যখন বড় হবেন যে 2016 সাল অন্তত এই মর্মে দাঁড়িয়ে থেকে 2016 সাল যা প্রকাশ্যে এসেছে, ব্ল্যাক ইয়ার 2016 সাল কার্যত কালো অধ্যায় গোটা রাজ্যের জন্য। তারা আবারও বারবার মনে করবে যে শিক্ষক হতে গেলে আবারও সেই 2016 সালের মতো হবে না তো। এই চিন্তা নিয়েই হয়তো তারা এখন আবারও নতুন উদ্যমে পড়াশুনো শুরু করবে। অন্তত রাজ্য সরকারের দিকে একটি কাকুতি আর্তনাদ থাকবে, করজোড়ে অনুরোধ থাকবে যে দরকার হলে হাত স্টেপ নিন, একটু অযোগ্যদের বের করুন, যোগ্যদের সঠিক জায়গাটা দিন। তার কারণ তাদের হাতে কোনো প্ল্যাকার্ড নয়, চক ডাস্টার থাকা উচিত। এই কথা বলেই আজকে এই স্পেশাল শো শেষ করবো। এরকমই টানটার শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দায় শব্দের কাটাকাটিতে। নমস্কার।